সো স্যার আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি স্যার, আপনি স্টার্ট করতে পারেন স্যার। ওকে। আম, আসলে আমাদের ফার্স্ট ক্লাস আমি যতদূর শুনেছি যে আপনারা হচ্ছে সবাই এর আগে বেশ কয়েকটা ওয়ার্কশপ করেছেন। আসলে ওরিয়েন্টেশনের পর্বটা নেওয়া হচ্ছে না। তো ওরিয়েন্টেশন পর্বটা নিতে গেলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যায়, সো আমি ডিরেক্ট টপিকেই চলে আসি। হ্যাঁ, তো ডিজিটাল মার্কেটিং আমাদের হচ্ছে বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয়। কারণ কেন জনপ্রিয় বলছি, আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়া তো সবাই ইউজ করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তো সবাই ইউজ করি। সো আমরা দেখছি অমুকের সাকসেস স্টোরি, আমরা দেখছি অমুক এসইও করে এটা করছে, আমরা দেখছি অমুক কন্টেন্ট বানিয়ে এটা করছে সেটা করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ফাইবার আপওয়ার্ক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো এই সমস্ত নলেজগুলো আমরা প্রতিনিয়ত দেখছি এবং আমরা ইনফ্লুয়েসড হচ্ছি, তাই না? তো এখন ডিজিটাল মার্কেটিংটা আসলেই ইনফ্লুয়েন্সিয়াল একটা কোর্স, বাট আমরা যখন এটা শিখবো প্রফেশনালি তখন আসলে ইনফ্লুয়েন্সিয়াল এই ব্যাপারটা আমাদের যদি মাথায় থাকে তাহলে হবে না। এটা একদমই আপনার কোর প্যাশনেটের একটা জায়গা হতে হবে ডিজিটাল মার্কেটিং। যেমন ধরেন আপনার আপনার যদি কি বলে, আপনার যদি একটু, আপনি যদি একটা ক্রিয়েটিভ ফিল্ডে মানুষ হন, আপনি যদি একটু ভাবনার জগতে খুবই কি বলে অনেক বুদ্ধিমত্তার প্রকাশ করে থাকেন বিভিন্ন সেক্টরে, আপনার যদি আঁকাআঁকি ভালো লাগে, আপনার যদি ডিজাইন ভালো লাগে, আপনি হয়তোবা নিজের ক্যারিয়ারটাকে ওই সেগমেন্টেই নেবেন, রাইট? আবার আপনার যদি কেউ কেউ দেখবেন যে অনেক ভালো প্রেজেন্টেশনে, মানে খুবই ভালো প্রেজেন্টেশনটা খুবই ভালো মতো দিতে পারছে, সে হয়তোবা কোনো স্পিকার বা কোনো নিউজ প্রেজেন্টার হিসাবেই তার ক্যারিয়ারটা বেছে নেবে, রাইট? সো আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু এই আপনাদের সাথে যে সামনের 2-3 মাসের যে জার্নিটা থাকবে, এটার মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে যাচ্ছি। বাট আমি যেটা আমার সকল স্টুডেন্টকেই বলি, আমরা কিন্তু সব সেক্টরে, মানে ডিজিটাল মার্কেটিং সেক্টরে সাব সেক্টর অনেকগুলো আছে, টপিক অনেকগুলো আছে শেখার মতো। সো আমরা কিন্তু সব ব্যাপারে পারদর্শী হতে পারবো না। এখন আল্লাহ তাআলা আমাদের যেই গুণে পাঠিয়েছে, আমি একটু আগে যেটা বলছিলাম, আপনি একটা একটা ব্যাপারে হয়তো বা পারদর্শী হবেন, আরেকজন আরেকটা ব্যাপারে হবে। সো আমরা বেসিক্যালি শিখবো সবই, কিন্তু এক্সপার্ট বা স্কিলড বা আমরা ক্যারিয়ারটা বেছে নিব হয়তো বা 4 থেকে 5টা সেক্টরে। কারণ ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে এখন 2025 বা 24 25 কিন্তু এআইয়ের একটা যুগ, তাই না? এআই অনেক কিছুই করছে। তো এআইয়ের সাথে আসলে বিট করতে গেলে মানে ওই পার্সপেক্টিভে ভাবা যাবে না যে এআই আমাদের প্রতিদ্বন্দ্বী, এরকম সফটওয়্যার চলে আসছে, আমাদের চাকরির কি হবে। আসলে এআইকে একদম ফ্রেন্ডলি ডিল করতে হবে, এআইকে বন্ধুর মতো করে কাজ করতে হবে। সো আমাদের এই কোর্সে কিন্তু ডিজিটাল মার্কেটিং উইথ এআই এরকম অনেক ব্যাপার স্যাপার থাকবে। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে যাই। আমি একটা স্লাইড আপনাদের জন্য রেখেছি, সো স্লাইড দেখে আমি বেসিক্যালি বুঝাবো, এর মধ্যে আরও ইনশাল্লাহ কথাবার্তা হবে। আর আমি হয়তোবা টানা হয়তোবা 5 মিনিট 7 মিনিট কথা বলে আপনাদেরকে বলবো যে বুঝতে পারছেন কিনা, তখন অবশ্যই আপনারা রেসপন্স করবেন। ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার করছি। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। হ্যাঁ, দেখা যাচ্ছে। সো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা বেসিক্যালি কি কি শিখবো সেটা হচ্ছে, ধরেন আমাদের এখানে সেলস অটোমেশনস আছে, আমাদের এখানে এসইও আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, কন্টেন্ট মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ডিজাইন আছে, রাইট? ক্লায়েন্ট হান্টিং আছে, পেমেন্ট মেথড আছে। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি ফ্রিল্যান্সিংয়ে করলে নাকি লাখ লাখ ডলার মানুষ ইনকাম করছে, বা হাজার হাজার ডলার ইনকাম করছে। সো এই ডলারের যে হিসাব নিকাশটা, আমরা অনেকেই কিন্তু ব্যাংকিং প্রসেসটা জানি জাস্ট এতটুকুই যে একটা ডেবিট কার্ড থাকে, সেটার মধ্যে হয়তো বা টাকা পয়সা ব্যাংকে রাখে, সেটার এগেনস্টে ডেবিট কার্ড দেয়, এখন আপনি আপনার মন মতো খরচ করতে পারেন। বাট ডেবিট কার্ড বাদেও তো পৃথিবীতে আরও অনেক প্রফেশনাল বা এরকম ইউজফুল কার্ডস আছে, তাই না? যেমন পেপল তো বাংলাদেশে বর্তমানে নেই। সো পাইনিয়ার বলতে পারেন আপনি, মাস্টার কার্ড বলতে পারেন, ভিসা, ডুয়েল কারেন্সি কার্ড বলতে পারেন। সো এই পেমেন্ট মেথডগুলো আমরা বেসিক্যালি কোন কোন প্ল্যাটফর্মে কীভাবে কি আমি জয়েন করব, মানে সিঙ্ক করব, তো আমরা এগুলো তো কিন্তু শেখাচ্ছি।
আবার আপনারা হচ্ছে দেখবেন যে কোর্সটা করলেন, বাট এখন অবশ্যই কোর্সের পর আপনাদের কিসের একটা আকাঙ্ক্ষা জাগবে চাকরি করার বা কোথাও প্রজেক্ট বেসিসে কাজ করার। এখন যেখানেই আপনি প্রফেশনাল একটা সেক্টরে যান না কেন, আপনাকে কিন্তু আপনার সিভিটা, আপনার পোর্টফোলিওটা, আপনার রেজিউমিটা আপনার কিন্তু সুন্দর প্রফেশনাল ওয়েতে বানাতে হবে। সো আমরা কিন্তু সেটাও শেখাচ্ছি এই কোর্সে। আবার আপনি কাজ শিখে বসে আছেন, কিন্তু আপনার ক্লায়েন্ট পিচিং বা আপনি ক্লায়েন্টকে পটাবেন এই ক্ষমতাটা আপনার একদমই নাই, তাহলে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং মানে কেন, আপনি যদি আরও প্রফেশনাল কিছু শিখেন তাহলে আসলে সেখান থেকে সেল করতে পারবেন না। সো আমি এটা আমি আমার সব স্টুডেন্টকে বলি যে আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন বা যে কোনো কিছুই শেখেন না কেন, আপনি যেই স্কিলটা শিখেছেন সেটাকে অবশ্যই সেল করতে হবে। আপনি একটা ডিজাইন করেছেন বাট সেটা সুন্দর হয়েছে কিন্তু সেটা সেল হয়নি, বর্তমানে কিন্তু সেসব ডিজাইনারদেরই কিন্তু দেখা যাচ্ছে চাকরি চলে যাচ্ছে, বা বাজারে দেখবেন যে ডিজিটাল মার্কেটার দরকার এরকম অনেক জব ভ্যাকেন্সিতে আমরা দেখছি। বাট কেন এত দেখছি জানেন? কারণ মানুষ তো প্রতিনিয়ত চাকরি পাচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে, তাই না? কিন্তু সারভাইভ করতে পারছে না আসলে। 3 মাস 4 মাসের পর কোম্পানির হায়ার অথরিটি তাকে বাদ দিয়ে দিচ্ছে, কারণ তাকে দিয়ে তার কোম্পানি পোষাচ্ছে না, সে ভালো স্ট্র্যাটেজি ডেভেলপ করছে না। তার মানে আমার বর্তমান সময়ে এই টাফ ওয়ার্ল্ডে সারভাইভ করতে গেলে আমার যে কোনো কিছু একটা, আপনি যে কোনো একটা সেক্টর মানে পিক করেন, কিন্তু ওইটাতেই একদম বেস্ট হতে হবে, এরকম একটা মন মানসিকতা থেকে আগাতে হবে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথা বলছিলাম। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে এখানে দেখেন যে আমাদের ফেসবুক মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, ইউটিউব মার্কেটিং আছে, পিন্টারেস্ট মার্কেটিং আছে, লিঙ্কডইন মার্কেটিং আছে, সব কিছুই কিন্তু আমাদের এই কোর্সে থাকছে। আচ্ছা, হয়তো বা আপনারা ভাবতে পারেন ফেসবুকের উপর 2-3টা ক্লাস হবে বা ইনস্টাগ্রামের, বাট ব্যাপারটা এমন না। আমরা আসলে কোর্সের মডিউলগুলো এমনভাবেই সাজিয়েছি, যেমন আমি আপনি আমি হয়তো বা অন্য কোনো ব্যাচে বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং যদি পুরোপুরি মানে A to Z, যে ডিজিটাল মার্কেটিংয়ের জগতে আর কিছু শেখার বাকি নাই এমনভাবে যদি শিখতে চান, তাহলে আপনাদেরকে 1 বছর টানা সময় দিতে হবে। 1 বছর ধরে শিখতে পারবেন, 1 বছর ধরে এরকম করে কোর্সের মডিউল বানানো হবে, কিন্তু সেটা তো সম্ভব না। সো আমরা এই জন্য এটাকে মানে একটু শর্ট করে আমরা এমনভাবে প্রিসাইসলি এটাকে ডিভাইড করছি যেন এটা 3 মাসের মধ্যে সব থেকে মানে ডিমান্ডেড যে টপিকগুলো, যেগুলো শিখলে আপনি ইমিডিয়েট কাজ পাবেন, সেগুলি আমরা কিন্তু বেছে নিয়েছি। তো সেই কারণে সেই পার্সপেক্টিভে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এখানে চলে আসছে আগেই। এখান থেকে স্টার্টটা বেসিক্যালি হবে আমাদের যারা এই মানে আমাদের কোর্সে যারা এনরোল করবেন। সো ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের প্রায় 6-7টার মতো বা 8টার মতো ক্লাস হতে পারে। ইনস্টাগ্রামের উপর 2-3টা ক্লাস হবে, ইউটিউবের উপর 2টা হবে, পিন্টারেস্টের হবে, লিঙ্কডইন হবে। সো দেখেন এগুলো কিন্তু সব কিছুই মার্কেট প্লেস, তাই না? আমরা হয়তো বা আপনাদের এখানে যারা আছেন তারা হয়তো বা অনেকেই মনে করতে পারেন যে আপনার কি বলে যে কাজ করার প্ল্যাটফর্ম হয়তো বা ফাইবার বা আপওয়ার্কই, বাট এটা কিন্তু না। ফাইবার আপওয়ার্ক বাদেও কিন্তু আরও অনেক প্রফেশনাল প্ল্যাটফর্ম আছে। যেমন ফেসবুকে আপনি চিন্তা করেন, আপনার ধরেন একটা রেঞ্জ রোভার আছে, আপনার ধরেন একটা প্রাডো আছে, একটা হ্যারিয়ার আছে, আপনি এটা সেল করতে চাচ্ছেন, আপনি ফেসবুকে একটা গ্রুপে আপলোড করেন, দেখবেন 2-3 কোটি টাকার গাড়ি আপনি সেল পোস্টে দিয়েছেন, সেল হয়ে গেল। তার মানে কি ফেসবুকে কি আপনার টাকা দিতে হলো না? ফেসবুকে কিন্তু আপনার টাকা দিতে হলো না। তার মানে যেই প্ল্যাটফর্মে আপনি টাকা দিতে হলো না কিন্তু 2-3 কোটি টাকার একটা গাড়ি সেল হয়ে গেল, অবশ্যই সেই প্ল্যাটফর্মটা তো মানে কি বলে যারা বানিয়েছে মানে মার্ক জাকারবার্গ বা তাদের টিম মেম্বার যারা বানিয়েছে, ওরা তো অবশ্যই ভালোভাবেই একদম বুঝে শুনে বানিয়েছে যে এখান থেকে যেহেতু বিলিয়ন ডলার মার্কেট প্লেসের একটা প্ল্যাটফর্ম, সো এখান থেকে অবশ্যই তারা প্রফেশনাল অনেক সফটওয়্যার, অনেক টুলস, অনেক প্রসেস দিয়েছে, যেটা আমরা এই কোর্সে শিখবো। ঠিক আছে? আচ্ছা, ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আমরা কি শিখবো? আমরা ফেসবুক পেজ অপটিমাইজেশন শিখবো, আমরা ফেসবুক পোস্ট সেট আপ শিখবো, মেটা বিজনেস স্যুট, মেটা মার্কেটিংয়ের সকল কিছু শিখবো, ফেসবুক গ্রুপ এবং ইভেন্ট কিভাবে ক্রিয়েট করে এখান থেকে কিভাবে ক্লায়েন্টস আনতে হয় শিখবো, হ্যাশট্যাগ রিসার্চ শিখবো, ফেসবুক অ্যাড শিখবো ফাইনালি। তো দেখেন ফেসবুক মার্কেটিং আমি কেন করব বলেন তো? কারণ আপনাকে আপনার অফলাইন ধরেন একটা ব্যবসা আছে, আপনি চিন্তা করতেছেন যে ঠিক আছে দীর্ঘ 5 বছর ধরে আমি অফলাইনে একটা দোকান আছে বা অফিস আছে, এটা আমি অনলাইনে আনতে চাই। তার মানে অনলাইনে আনতে গেলে আপনার 2টা প্ল্যাটফর্ম চয়েস করা লাগবে, তাই না? একটা হচ্ছে আপনার হয় ওয়েবসাইটে সেগমেন্টে যেতে হবে, আপনার কোম্পানি নামে একটা ওয়েবসাইট করবেন, সেখানে আপনি সেল করবেন,
অর আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিকে যান তাহলে আপনি ফেসবুকে একটা পেজ খুলতে হবে, ইনস্টাগ্রামে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? ব্যবসাটা তো এগুলোর মাধ্যমেই হবে। তার মানে ফেসবুকে ব্যবসা করতে গেলে আমার মানে ফার্স্টলি আমার কোন কাজটা আগে করতে হবে, পেজ প্রফেশনালি ক্রিয়েট করতে হবে, এবং এতটাই গুরুত্ব সহকারে ক্রিয়েট করতে হবে অ্যাজ লাইক এটা যেন আপনার অনলাইনের একটা দোকান। হ্যাঁ, আপনি অফলাইনে দোকান হলে কি করতেন, একটা অ্যাডভান্স দিতেন, একটা লোকেশন পিক করে একটা অ্যাডভান্স দিতেন, ভাড়া দিতেন, সেটা ডেকোরেশন করতেন, এমপ্লয়িজ নিতেন, তারপর এটা সাজাতেন, তাই না? সো ফেসবুকে যখন আমরা পেজটা ক্রিয়েট করব, এটা তো আমাকে সুন্দর একটা লোগো ইউজ করতে হবে, একটা কভার পিকচার্স ইউজ করতে হবে, সুন্দর বায়ো সেট করতে হবে, সুন্দর একটা ইন্টারফেস সেট করতে হবে, যেন আমার যে কোনো একটা অডিয়েন্স ঢুকে বুঝতে পারে যে ঠিক আছে এই এই ব্যবসা করছে বা এই বিজনেস পেজে এগুলো এগুলো কিনতে পাওয়া যায়। এখন ধরেন আপনি সেল করছেন ধরেন মেয়েদের অর্নামেন্টস, বাট আপনি আপনার পেজে আমি যখন ঢুকলাম আমি কিছুই বুঝলাম না যে এই পেজটা আসলে কী সেল করছে, তাহলে কিন্তু হলো না। মানে তাহলে আপনি বুঝে যাবেন যে না, আপনি হয়তো বা সঠিক অ্যালগোরিদমে নেই বা আপনি সঠিক গাইডলাইন্সের মধ্যে নেই। এরপর হচ্ছে ফেসবুক পোস্ট সেট আপ। এখন দেখেন ফেসবুকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পোস্ট দেখি, তাই না? বিভিন্ন জায়গায় পোস্ট দেখি বলতে ধরেন আমি একটু লাইভই দেখাই। ধরেন এই যে আমাদের ফেসবুক পেজটা, এই ফেসবুক পেজের এইখানে এই যে এটা হচ্ছে আমি বর্তমানে নিউজ ফিডে আছি, রাইট? সো নিউজ ফিডের জন্য আমার ফেসবুক কিন্তু বলতেছে যে এখানে 1:1 সাইজে তোমরা একটা পিকচার্স বা একটা ভিডিওস আপলোড করবা, তাই না? আবার ধরেন আমি যদি স্টোরিজ, আপনারা সবাই স্টোরিজ বা রিলস এটা সম্বন্ধে হয়তো আমার নাম শুনেছেন, স্টোরি আবার রিলসের সাইজ কিন্তু আলাদা। আবার কিন্তু ফেসবুকে ভার্টিক্যালি ভিডিও আপলোড করা যায়। আবার ধরেন ফেসবুকে যদি আমি মার্কেট প্লেসে ঢুকি, এই যে মার্কেট প্লেসে যদি আমি ঢুকি, তাহলে এই যে মার্কেট প্লেসেও কিন্তু বিভিন্ন অনেকে কিন্তু এখান থেকে সেল করছে। সো এখানে আবার পোস্টের সাইজ আলাদা। তার মানে ফেসবুক হচ্ছে একটা প্ল্যাটফর্ম, কিন্তু একটা প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আপনার কি বলে, এখানে হচ্ছে আপনার বিভিন্ন অ্যালগোরিদমে হচ্ছে ছবিগুলো আপলোড করা হয় বা কন্টেন্টগুলো আপলোড করা হয়। তো এটার কথাই বলছি যে ফেসবুক পোস্ট সেট আপটাও হচ্ছে বেসিক্যালি আমাদের প্রফেশনালি শিখতে হবে। মেটা বিজনেস স্যুট কি, মেটা বিজনেস স্যুটের মধ্যে তো ফেসবুক বলতেছে যে ঠিক আছে ভাই, এখানে যেহেতু এত লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে, যে তোমাদের আমি এমন একটা প্ল্যাটফর্ম দিলাম যে তোমরা এই প্ল্যাটফর্মের আন্ডারে তোমাদের পুরো বিজনেস অপারেশনটা তোমরা হ্যান্ডেল করবা। সো এখন বিজনেস অপারেশনের মধ্যে কি আসতেছে হচ্ছে আপনি অবশ্যই ফেসবুক পেজ খুলেছেন, আপনি এখান থেকে অ্যাড রান করবেন, এখানে কন্টেন্ট আপলোড করবেন, সেটাকে মডারেট করবেন, মেসেজের রিপ্লাই দিবেন, মেসেজের অনেক ফিচার্স থাকবে, অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড ম্যানেজার থাকবে, বিজনেস ম্যানেজার থাকবে, তাই না? পিক্সেলের অনেক ব্যাপার স্যাপার থাকবে। সো এই সব কিছুই ওরা যেই সিস্টেমের মধ্যে রেখেছে সেটা হচ্ছে মেটা বিজনেস স্যুট। ফেসবুক গ্রুপ কি? ফেসবুক গ্রুপ হচ্ছে আপনারা অলরেডি এই গ্রুপে মানে বিভিন্ন ফেসবুক গ্রুপের সাথে কানেক্টেড আছেন। অনেক গ্রুপ আছে ফান রিলেটেড পোস্ট আপলোড করে, অনেক গ্রুপ আছে বিজনেস বা কমার্শিয়ালভাবে তারা পোস্ট আপলোড করে, যেমন গ্রুপ মার্কেটিং করেও অনেক কিন্তু লাখ লাখ টাকা সেল করে ফেলছে। আমরা ফেসবুক মার্কেটিং বলতে অনেকে বুঝি যে এটা জাস্ট বুস্টিং, টাকা খরচ করব এরপর আমি সেল করতে পারবো, বাট অর্গানিক মার্কেটিং বলে কিন্তু কথা আছে। সো ফেসবুক গ্রুপ মার্কেটিং করে আমরা কিভাবে অর্গানিক ওয়েতে আমরা হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্সগুলোর অ্যাটেনশন গ্র্যাব করব, আমরা সেখান থেকে সেলস জেনারেট করতে পারবো, সেটাও কিন্তু আমাদের কোর্সে থাকছে। এরপর হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ থাকছে। হ্যাশট্যাগ রিসার্চ কি, দেখবেন যে প্রতিটা পোস্টের শেষে হ্যাশট্যাগ দিয়ে, মানে ক্যাপশনের শেষে হ্যাশট্যাগ দিয়ে অনেক কিওয়ার্ডস ইউজ করে, তো সেগুলো দিয়ে আমরা বিভিন্ন পোস্ট র্যাঙ্ক করাতে পারি। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। ফেসবুক অ্যাডের মধ্যে হচ্ছে অনেক কিছুই থাকছে, যেমন কিভাবে আপনি সঠিক একটা ক্যাম্পেইন সেট করবেন, আপনার এই ক্যাম্পেইনের যে উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্যটা বেসিক্যালি আপনি কিভাবে করবেন। যেমন উদ্দেশ্য বলতে আমি কি বোঝাচ্ছি, কিছু কিছু পোস্টে দেখবেন যে আমি ধরেন এখানে একটা পোস্টে গেলাম, ধরেন আমি এই পোস্টে চাচ্ছি যে এইটার যে এই পোস্টের লাইক এবং কমেন্ট অনেক হোক, আমি চাচ্ছি লাইক 2000-এর মতো থাকবে, কমেন্ট 2000-এর মতো থাকবে, শেয়ার ধরেন 500-600-এর মধ্যে থাকবে। সো আমি চাচ্ছি এরকম টাইপের, আমি এখান থেকে কোনো মেসেজ চাচ্ছি না এই ক্যাম্পেইন করে বা এটার বুস্টিং করে, কিন্তু আমি চাচ্ছি হয়তো বা লাইক কমেন্ট অনেক আসুক,
বা আবার এটা আপনি যেতে পারেন, আবার অন্য বিজনেসম্যানরা ওরা চাবে, সরি বিজনেসম্যান তো ডিজিটাল মার্কেটাররা চাবে যে এই পোস্ট থেকে অনেক বেশি মেসেজ আসুক, আবার অনেকে চাবে এই পোস্ট থেকে অনেক বেশি কল আসুক। সো এরকম কিন্তু এক একজন মার্কেটার বা এক একজন ব্র্যান্ড ওনার্সদের গাইডলাইন্সে দেখবেন যে এরকম অনেক অবজেক্টিভ থাকে ক্যাম্পেইনের। সেই অবজেক্টিভগুলো কিভাবে আমরা সেট করব, এটা কিভাবে এক্সিকিউশনে যাব এবং আমাদের সঠিক টার্গেট অডিয়েন্সগুলো কিভাবে নিব সেটাও আমরা কিন্তু শিখতে পারবো। এই সম্বন্ধে আমি একটু পর আবারও কথা বলছি। এরপর হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝাচ্ছি, যে ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডভান্টেজ কী কী, যেমন অনলাইন প্রেজেন্স আছে, সেলস গ্রোথ আছে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আছে। সো অনলাইন প্রেজেন্স কি, অনলাইন প্রেজেন্স মানে আপনি টোটালি অনলাইনে একটা ভিজিবিলিটি তো থাকবে আপনার পুরো ব্র্যান্ডের, তাই না? যে আপনি এতদিন ধরেন অফলাইনে ছিলেন বা আপনি ধরেন অফলাইনেও ছিলেন না, আপনার ব্যবসাটা মাথায় ছিল, আপনি ভাবছেন যে অনলাইন থেকে স্টার্ট করবেন। সো আপনি টোটালি কিন্তু একটা অনলাইনের ভিজিবিলিটির মধ্যে থাকছেন, মানুষ দেখতেছে আপনাকে, আপনি মানুষকে দেখতেছেন। সো এরকম একটা ব্যাপার। সো এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং ছাড়া হতো না। আবার সেলস গ্রোথ, ধরেন আপনার অফলাইনে একটা দোকান ছিল, আপনি হয়তো মাসে 1 লাখ টাকা ইনকাম করতেন বা সেল হতো, এখন আপনি অনলাইনে আনতেছেন হয়তো বা আর একটু বেটার সেল করার আশায়, সেই পারপাজে আপনি এসেছেন। সো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কিন্তু আপনি পারছেন। দেন হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এটা হয়তো বা আপনাদের অনেকের কাছে অজানা হবে। কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কি? কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হচ্ছে একটা প্রোডাক্ট, যেমন আমি একটু সহজ বাংলা ভাষায় বুঝাই, যেমন ধরেন এই আশেপাশে তো অনেক কি বলে স্পন্সার্ড অ্যাড বা অনেক পোস্ট তো আপনাদের সামনে আসে, তাই না? অনলাইনে বিভিন্ন ড্রেসের, বিভিন্ন কি বলে অ্যাক্সেসরিজ, বিভিন্ন এলিমেন্টসের। সো আপনারা সেটা পছন্দ করেন, অ্যাডটা দেখেন, যদি আপনার কাছে মনে হয় এটা আপনার জন্য ভ্যালুয়েবল হবে, এটা আপনার দরকার, তাহলে আপনি সেটা পারচেস করেন, তাই না? তার মানে আপনি যখন ওই একটা পোস্ট দেখে ওই পেজে নক করেন এবং নক করে আপনার প্রোডাক্টটা ভালো লাগে, এটার সম্বন্ধে মেসেজ করেন, কথা বলেন, পারচেস করেন, এই যে আপনি তার পেজে নক করলেন, ফেসবুক কিন্তু সাথে সাথে এই আপনার এই মেসেজের কারণে তার অ্যাকাউন্ট থেকে, মানে যার পেজ তার অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা নির্দিষ্ট অংশ কেটে নিচ্ছে। এই যে ফেসবুকে আমরা বলছি ডেইলি আমরা $2 বাজেট দিব কিনা, $5 দিব কিনা, $10 বাজেট দিব কিনা, এইভাবে 10 দিনে একটা ক্যাম্পেইন করবো $50। এই যে আমরা কথাবার্তাগুলো বলছি, এই যে ডলারগুলো যে খরচ হচ্ছে, এগুলো কিন্তু এভাবেই খরচ হচ্ছে যে যখন একটা কাস্টমার আমাদের পেজে মেসেজ করে, তখন ফেসবুক সাথে সাথে ওই মেসেজের এগেইনস্টে একটা অ্যামাউন্ট কেটে নিয়ে যায়। তার মানে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করতে কতটুকু অ্যামাউন্ট খরচ করছেন। এখন কতটুকু অ্যামাউন্ট খরচ করছেন বলতে, আচ্ছা এখন দেখেন আপনাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। ধরেন আপনার হচ্ছে একটা প্রোডাক্টটার হচ্ছে কি বলে একটা ব্যাডমিন্টন, ঠিক আছে? আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? মানে বুঝতেছেন তো সবাই? আমি যদিও আপনাদের একটু ফলো আপ করি নাই, টানা লেকচার দিয়ে যাচ্ছি। জি জি, শোনা যাচ্ছে স্যার, আপনি সমস্যা নেই, আপনি ব্রিফ করতে থাকেন। ওকে। সো যেটা বলছিলাম, রিয়েল লাইফে একটা এক্সাম্পল দেবো। সো ধরেন আপনার একটা প্রোডাক্ট হচ্ছে ব্যাডমিন্টন। এখন ব্যাডমিন্টন আপনি নিজেই ম্যানুফ্যাকচার করেন। এখন আপনি ব্যাডমিন্টনটা বানাতে আপনার ধরেন 300 টাকার মতো খরচ গেল, তাই না? সো 300 টাকার মতো ব্যাডমিন্টন বানাতে খরচ গেল। এখন আর কি কোনো খরচ নেই? অবশ্যই আছে। ব্যাডমিন্টনটা আপনি কি একটু প্যাকেজিং করবেন না? এখানে কি একটু একটা স্টিকার লাগাবেন না? এটাকে কি একটু লেবেলিং করবেন না? দেন হচ্ছে এটা ডেলিভারি কস্টের, একটা ডেলিভারি ম্যান যে থাকবে তার একটা কস্ট আছে, এরকম অ্যাডিশনাল কস্ট সহ ধরেন 50 টাকা। তার মানে 300 সাথে আমি আরও 50 টাকা অ্যাড করলাম, ধরেন 350, রাইট? তার মানে আপনার আলটিমেট এই ব্যাডমিন্টনটার উপর খরচ গেল 350 টাকা। এখন এটার বাহিরে যে একটা কস্ট বাকি আছে সেটা হচ্ছে, এখন এই 350 টাকা লাগছে আপনার ব্যাডমিন্টনটা গুছাতে বা বানাতে। এখন মার্কেটিং যে এক্সপেন্স, মানে এই যে আপনি বুস্টিংটা এখন করবেন, সেল করবেন, এখন আপনি এটা প্রমোশন রান করলেন, বুস্টিং করলেন, ব্যাডমিন্টনের একটা সুন্দর ইমেজ দিয়ে আপনি ছবি টবি বানালেন। এখন দেখলেন যে আপনার এখানে ব্যাডমিন্টন প্রমোশনটা করার পর একটা মেসেজ আসতে আপনার খরচ হলো ধরেন 100 টাকা। তার মানে 350 এবং মেসেজের একটা কস্ট 100, তার মানে 450। তার মানে 450 টাকা খরচ করার পর আপনি ধরেন সেলস টার্গেট ছিল আপনার 600 টাকাই, তো
কত হলো, হ্যাঁ 450 টাকা খরচ করার পর আপনি কি 600 টাকায় সেল করবেন? আপনি তাহলে মানে এটা আপনারাই একটু সার্ভে করেন, এইটা আমার জন্য কি কি বলে গুড ডিল হবে কিনা? তো অবশ্যই না, তাই না? যে আমি 450 টাকা আমার খরচ হয়ে যাচ্ছে, বিনিময়ে প্রফিট এত। হয়তোবা প্রাইমারিলি ভাবতে পারেন যে ভাইয়া 50 টাকা প্রফিট মানেই তো প্রফিট, বাট আপনি যদি একটু বাল্কে চিন্তা করেন, আপনি একটা টাইমে বিজনেস কিন্তু স্কেল করতে পারবেন না। কিন্তু ধরেন এটা আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনার খরচ হলো ওই যে মেসেজিং একটা কস্ট 100 টাকা খরচ হলো, পার মেসেজিং কস্ট 100 টাকা খরচ হলো। এখন ওয়্যারএস আরেকটা এক্সপার্ট সুপার লেভেলের ডিজিটাল মার্কেটার, তার খরচ হলো মাত্র 5 টাকা, তার খরচ হলো 15 টাকা, তার খরচ হলো 20 টাকা। তার মানে তার যদি ধরেন 10 টাকায় আমি যদি বলি খরচ হয়, তাহলে 350 যোগ 10 360, তার মানে 360 টাকা খরচ করার পর সে 600টা সেল করবে। তো তা সে একটু বেশি প্রফিট করতে পারবে। তার মানে কোম্পানি কাকে রাখবে? অবশ্যই তাকেই রাখবে যে লোকটা 360 টাকা খরচ করতেছে। সো এইখানেই হচ্ছে ব্যাপারটা, যে একটা প্রোডাক্ট সেল করতে আপনার কত টাকা খরচ হচ্ছে, আপনার মার্কেটিং এক্সপেন্স কত দিতে হচ্ছে। সো এইটাই হচ্ছে ফ্যাক্ট। এখন কোশ্চেন আসতে পারে যে এই যে একজনের 100 টাকা খরচ হলো এবং আরেকজনের যে 10 টাকা খরচ হলো, এইটা আসলে ভ্যারিয়েশনটা কিভাবে হলো? এটা ভ্যারিয়েশন হলো যে ধরেন আপনার একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 10,000 টাকা, প্রোডাক্টটা হচ্ছে একটা পাঞ্জাবি। এখন 10,000 টাকার দিয়ে একটা পাঞ্জাবি কেনার ক্ষমতা অনলাইন থেকে সবার কিন্তু থাকবে না। 10,000 টাকা এখানে ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে 10,000 টাকার দামের পাঞ্জাবিটা আপনার পকেটে 10,000 টাকা আছে, আপনি অ্যাডটা দেখলেন, আপনি কি কিনবেন? আপনি হয়তো বা কিনবেন না, বা মোস্ট প্রবাবলি আপনি কিনবেন না, কারণ 10,000 টাকা দিয়ে আমি অনলাইন থেকে কেন পাঞ্জাবি কিনবো, তাই না? কিন্তু এমন অনেক মানুষ আছে, বা এই 10,000 টাকা পাঞ্জাবি যারা সেল করতেছে তাদের রিয়েল টার্গেট অডিয়েন্স এমন আছে যাদের কাছে 10,000 টাকা জাস্ট কিছুই না, একটা টিস্যু, আর কিছুই না। সো তারা হয়তো বা তাদের অনেক ব্যস্ততা থাকতে পারে, তারা শিল্পপতি হতে পারে, তারা হচ্ছে কি বলে তাদের হাতে শপিং করার সময় না থাকতে পারে। তো তারা চিন্তা করে আচ্ছা ঠিক আছে, দেখছি ভালো লাগছে, অর্ডার করে ফেলি। সো তারা হবে টার্গেট অডিয়েন্স। এখন টার্গেট অডিয়েন্সের কাছে আমি যদি আমার এই অ্যাডটা না পৌঁছে দেই, তার মানে আমার মেসেজিং কস্টটা এখান থেকে বেড়ে যাচ্ছে। সো ফ্যাক্টটা হচ্ছে এইটা। এখন ফেসবুক তো একটা ধরেন কি বলে একটা রিক্সাওয়ালাও ফেসবুক চালায়, একটা মুরগিওয়ালাও চালায়, আবার ধরেন কি বলে বসুন্ধরা মালিকের ছেলেও চালায়, তাই না? তো এখন ফেসবুক তো সবার জন্যই উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম। আমি অ্যাড চাইলে যে কোনো কারো কাছেই নিতে পারি, কিন্তু যে কোনো কারো কাছে নিলে তো আমার সেটা একটা কি বলে, আমি তো কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো না, আমার তো এক্সট্রা আমার টাকা পয়সা তো বার্ন হবে, আমার তো এক্সপেক্টেড সেলসটা তো হবেই না, উল্টা আমার আরও নেগেটিভ একটা ইয়ে হবে। তার মানে আমি সঠিক মানুষের কাছে আমার অ্যাডগুলো নিয়ে যাব, এবং সেটা ফেসবুক কীভাবে নির্ধারণ করে? এইজ দিয়ে নির্ধারণ করে, জেন্ডার দিয়ে নির্ধারণ করে, এরিয়া দিয়ে নির্ধারণ করে। যেমন 10,000 টাকার একটা পাঞ্জাবি আপনি কি ধরেন পটুয়াখালী গলাচিপা এলাকায় আপনি কি সেল করবেন? অবশ্যই করবেন না। আপনি কি গাইবান্ধাতে সেল করবেন? অবশ্যই করবেন না। এখন বলতে পারেন যে ভাই গাইবান্ধাতে কি বড়লোক মানুষ নাই, শিল্পপতি নাই? আছে, বাট সেটা মাইনর। আমরা মাইনরিটি নিয়ে কাজ করব না, আমরা হচ্ছে অলওয়েজ মেজরিটি। সো 10,000 টাকার জিনিস সেল করতে গেলে আপনি হয়তো বা ঢাকার মধ্যে বনানী সিলেক্ট করবেন, গুলশান সিলেক্ট করবেন, নিকুঞ্জ সিলেক্ট করবেন, নিকেতন সিলেক্ট করবেন। ঢাকার বাইরে যদি যাই চিটাগাং সিলেক্ট করবেন, পোর্টার এরিয়ার দিকে আশেপাশে সিলেক্ট করবেন, সিলেটে সিলেক্ট করবেন। সো এরকম সার্ভে করে অনেক এরিয়াগুলো আমাকে সিলেক্ট করতে হচ্ছে। কিন্তু আমি যদি একাধারে পুরো বাংলাদেশের পুরো 7টা ডিস্ট্রিক্ট, এই 7টা ডিভিশন 64টা ডিস্ট্রিক্টে যদি আমি প্রমোশনের টাইমে আমি যদি সিলেক্ট করে দিই, তাহলে তো আমার ডলার বার্ন হবেই, তাহলে তো আমার কি বলে মেসেজিং কস্ট বাড়বেই। সো ব্যাপারটা হচ্ছে এটা। এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? জিহান রহমান, সজল মাহমুদ, আপনারা কি আছেন? জি স্যার আছি। আচ্ছা, রেসপন্স করতে হবে তো, কারণ এটা এরকমভাবে ক্লাস হলে তো আসলে আপনারা বুঝবেন না, আমি বুঝবো না যে আপনারা বুঝতেছেন কিনা, তাই না? এমন স্যার কিন্তু আমি হ্যাঁ, একটু সবার জন্যই বলছি, এমন কিন্তু ইউটিউবে অনেক ভিডিওই আছে। সো চাইলে আপনারা হচ্ছে ইউটিউবের ভিডিও এরকম মুখ বুজে দেখতে পারেন, বাট সাইলেন্টলি দেখাটা আসলে কোনো শেখার কোনো অংশ হবে না। সো এটা অবশ্যই এই প্র্যাকটিসটা একটু চেঞ্জ করবেন, অবশ্যই রেসপন্স করা শিখবেন।
তাহলে দেখা যাচ্ছে যে একটা ওয়ান টু ওয়ান একটা ইন্টারাকশন হবে। আচ্ছা, আহ, থ্যাংক ইউ এরপর স্যার। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং আছে। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মধ্যে আমরা রিলস মার্কেটিং শেখাবো, ইনস্টাগ্রাম আইজি শেখাবো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং শেখাবো, অর্গ্যানিক মার্কেটিং শেখাবো। এরপর আছে কপিরাইটিং। কপিরাইটিং কপিরাইটিং সম্বন্ধে সবাই জানেন কি না আমি একটু বলি। সেটা হচ্ছে আমরা যে ফেসবুকে একটু লেখালেখি করি, আমরা পেপার পত্রিকায় হচ্ছে একটু লেখালেখি করি। হুম, আমরা কিন্তু এগুলোর ক্ষেত্রে, আচ্ছা একটু আপনারা যদি একটু আমাকে সময় দেন, একটা ফোন আসছে আর্জেন্ট, একটু দাঁড়ান। ওকে, তো আম, এই যে আমরা লেখালেখি করছি বিভিন্ন প্ল্যাটফর্মে, আমরা দেখবেন যে অনেকে ওয়েবসাইটেও লেখালেখি করে, পেপার পত্রিকায় করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করে। সো এই যে মানুষ সুন্দর করে একটা প্রোডাক্টের বর্ণনা দেয়, একটা সার্ভিসের বর্ণনা দেয়, ক্যাপশন যেটাকে আমরা বলি, এটাই বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ কপিরাইটিং। তো এই লেখালেখির মধ্যে বিশেষত্বটা আসলে কি? এখন দেখেন, কবি সাহিত্যিকরাও লেখে, আবার আপনিও লেখেন, আবার আমিও লিখি। কবি সাহিত্যিকদের সাথে তো আমাদের অনেক ডিফারেন্স থাকবে, তাই না? বা যারা বই লেখে, যারা একটু ইনফ্লুয়েন্সিয়াল, দেখেন একটা বই লেখা দেখে মানুষ হাসে, একটা বই লেখা দেখে মানুষ ইন্সপায়ার হয়, একটা বই লেখা দেখে মানুষ কাঁদে। সো এতটাই ইনফ্লুয়েন্সিয়াল এইসব ব্যাপার স্যাপার হয়, তার মানে এই লেখার জোর কিন্তু অনেক, এবং এইটাকে কিন্তু লাইটলি হিসাবে নিলে হবে না। আর এই জন্য এইটাই হচ্ছে আমরা একটু এইটাকেও আমরা ফোকাসে রাখছি যে আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে এসে মার্কেটিং করবেন, অবশ্যই লেখালেখি করতে হবে, ক্যাপশন লিখতে হবে, সেটা যেন অনেক লজিক্যাল হয়, অনেক ক্যাচি হয়, অনেক রেলেভেন্ট হয়। হ্যাঁ, এই যে আপনারা বিভিন্ন প্রমোশন দেখেন, বাই ওয়ান গেট ওয়ান, তারপর হচ্ছে বাই ওয়ান গেট থ্রি, দেন হচ্ছে গেট 50% অফ, দেন হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে অফার, এই যে বিভিন্ন ক্যাচি টাইটেল, ক্যাচি লাইন্স দেখেন, এগুলো কেন? অবশ্যই রিজন আছে, কারণ এগুলো দেখেই কিন্তু আপনি আমি অ্যাট্রাক্ট হই। অ্যাট্রাক্ট হওয়ার পর সেই অ্যাডে ক্লিক করি, দেন হচ্ছে সেখান থেকে আমি পারচেস করি কি করি না, সেই একটা ব্যাপার চলে আসে। তার মানে কপিরাইটিংয়ের জন্য কাস্টমার সাইকোলজি বোঝা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে কাস্টমার ইন্টারেস্টটা বোঝা, কাস্টমার অবজারভেশন বোঝা, কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা লাস্টলি করতে হবে। কাস্টমার সাইকোলজি কি? যে কাস্টমার বেসিক্যালি এখন তাদের মাইন্ডে এখন কি খেলতেছে। হ্যাঁ, আম, ধরেন এখন ফর এক্সাম্পল আমি বলি জাস্ট, আমরা সবাই শুনেছি যে আবার নাকি করোনা ভাইরাসের আক্রমণ হবে, এবং এবারে করোনা ভাইরাসের হচ্ছে অনেক ভয়াবহতা অনেক বেড়ে থাকবে, কারণ প্রিভিয়াসলি করোনা ভাইরাসের যে সিমটম ছিল, এবারে একদমই ব্যতিক্রম। তো এখন দেখেন, কাস্টমার সাইকোলজি যদি আমি এখানে খাটাতে যাই, সবাই কী করবে? একদল মানুষ কি করবে? এখান থেকে বসে থাকবে, বসে আল্লাহ বিল্লাহ করবে যে আল্লাহ আমাদের বাঁচায় দাও, এটা করবে সেটা করবে। আরেক দল কি করবে? এখান থেকে একটা ব্যবসার কথা ভাববে। এমন কিছু দেখবেন পার্সন আছে, আপনারা হয়তো বা জিনিসটাকে একটু অবাস্তব মনে করতে পারেন, বাট ট্রু, যে এই কোভিডে দেখবেন এক দল উপরে উঠছে, গত কোভিডের কথা বলছি, এক দল উপরে উঠেছে, আরেক দল একদম নেমে গেছে। তো যারা উপরে উঠেছে তারা এইসব করোনার টাইমে অনেক কি বলে সুন্দর সুন্দর ব্যবসা বাণিজ্য করেই কিন্তু তারা স্টাবলিশ হয়ে এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। সো এরকমই আসলে প্রতিটা মহামারীতে এরকমই হয়, দুইটা ফেজ দেখা যায়। সো এই যে এখন যে করোনাটা আসতে পারে, সেটা নিয়ে যদি আমি কাস্টমার সাইকোলজি বলি, সো যেই দলটা কিছু ভাবছে যে না, কিছু করা দরকার, কি এই টাইমে মানুষের কি দরকার হতে পারে, মানুষের ধরেন স্যানিটাইজারের দরকার হতে পারে, মানুষের স্যাভলনের অনেক বেশি দরকার হতে পারে, মানুষের মাস্কের দরকার হতে পারে, মানুষের হেলথ প্রিকশনসের বিভিন্ন এলিমেন্টসের দরকার হতে পারে। সো এখন এই যে এইটা দরকার হতে পারে, এটা হলে ভালো হতো, এটাই বেসিক্যালি আমি সাইকোলজিতে বোঝাচ্ছি। এখন এখান থেকে অনেকে বিজনেস নিয়ে আসতে পারে, এখানে অনেকে কি বলে মানব কল্যাণ করতে পারে, এখান থেকে অনেকে অনেক কিছু ভাবতে পারে। সো এই যে সাইকোলজিটা বোঝা, এইটা হচ্ছে অনেক বড় ইম্পর্ট্যান্ট। মানে আপনি যখন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে নিজেকে প্রমাণ করতে চাবেন বা দাবি করতে চাবেন, আপনাকে মানে ভালোভাবে ব্যবসা বুঝতে হবে, পুরো একটা বিজনেস ক্র্যাক করতে হবে, ঠিক আছে? যে আপনার অবজারভেশন যেন বাকি 10টা মানুষের মতো না হয়।
এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি কি ব্যবসা পড়াইতে আসছেন, আসলেই আসলেই তাই, ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে ব্যবসা, আর কিছুই না। ঠিক আছে, এখন এই ব্যবসা আপনি নিজের ব্যবসায় আমি যা যা শেখাবো আগামী 3 মাস নিজের ব্যবসায় অ্যাপ্লাই করতে পারেন। আর ফাইবারের একটা ক্লায়েন্ট পাইছেন, অস্ট্রেলিয়ায় থাকে, তারই তো একটা ব্যবসার কাজ আপনাকে দিবে, তাই না? সো আপনি তার ব্যবসার কাজ করতে পারেন। সো আলটিমেটলি টেকনিক্স এবং স্কিলস কিন্তু এগুলোই অ্যাপ্লাই করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। সো আলটিমেটলি ওই ব্যবসায় ডিল করতেছেন, সেল বাড়াচ্ছেন, ফেসবুকে অ্যাড রান করতেছেন, কারণ কি আপনার ক্লায়েন্টের জন্য সেল বাড়ে। সো আলটিমেটলি ওই বিজনেস, সো বিজনেস মাইন্ডেড হতে হবে এবং অনেক বেশি রিসার্চ করতে হবে। এরপর হচ্ছে কাস্টমার ইন্টারেস্ট। এখন ধরেন আপনার ব্ল্যাক কালার পছন্দ, হ্যাঁ, আপনার প্রিয় রং কালো। এখন আপনি একটা ক্লোদিং ব্র্যান্ড লঞ্চ করবেন, জামা কাপড় সেল করবেন, এখন আপনি লঞ্চ করেও ফেলছেন ফাইনালি, এখন আপনি ব্ল্যাকেরই কালেকশন নামাইছে, সব সব ড্রেসের কালার ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, তাহলে কি আপনার কি হলো? আপনার ক্লায়েন্ট কি আসবে? আপনার কাস্টমার কি আসবে? টার্গেট অডিয়েন্স পাবেন না। আপনার পছন্দ কি না পছন্দ কি সেটা তো ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে আপনার কাস্টমারের। এখন আপনার কাস্টমারের সবুজ পছন্দ, আপনার কাস্টমারের লাল পছন্দ, নীল পছন্দ, আপনার সেগুলো নিয়ে কাজ করতে হবে। কাস্টমার অবজারভেশন দেখতে হবে, অবজারভেশন দেখার জন্য আমাদের অনেক বেশি রিসার্চ করতে হবে এবং কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিটর অ্যানালাইসিস কেমনে করব? ধরেন আপনার পছন্দের যেসব সেক্টর থাকবে, পছন্দের সেক্টর বলতে অনেকে ধরেন আরএমজি বা এই ক্লোদিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি পছন্দ করে, অনেকে ট্রাভেল এজেন্সি ইন্ডাস্ট্রি পছন্দ করে, অনেকে আইটি পছন্দ করে, অনেকে ডিজাইন পছন্দ করে। সো আপনার যেই টাইপের পছন্দ লাগা কোম্পানি বলেন, সেক্টর বলেন, সেই টাইপের পছন্দ লাগা কোম্পানিগুলোকে প্রতিনিয়ত দেখতে হবে, তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট কেমন করে, কি তাদের কমেন্ট সেকশনে কাস্টমাররা কি কি বলে। দেখবেন যে আপনি একটা ক্লোদিং ব্র্যান্ডের কোম্পানিতে ঢুকবেন, সেখানে একটা পোস্টে দেখলেন যে একটা কাস্টমার বলল, বা ম্যাক্সিমাম কাস্টমারের কমেন্ট এটাই দাঁড়াইলো যে তারা একটা সাইজ ইস্যু নিয়ে প্রবলেম ফেস করছে, বা তারা ডেলিভারি সিস্টেম নিয়ে প্রবলেম ফেস করছে। এখন আপনি কি করলেন, এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখলেন, আচ্ছা ঠিক আছে অমুক কোম্পানি এই সমস্যা হচ্ছে তাদের কাস্টমারের, এইটা নিয়ে ওই কোম্পানি হয়তো বা কাজ করতেছে না। সো এইটাই বেসিক্যালি আপনার কী হবে, একটা ইউএসপি হবে, ইউনিক একটা স্ট্র্যাটেজি হবে, যে না আমি যদি একটা কোম্পানি লঞ্চ করি, বা আমি এখন যদি আমার কোম্পানি এক্সিস্টিং কোম্পানিতে এই ওয়েটা ইউজ করি যে ওরা তো ডেলিভারি অপশনটা নিয়ে এত কিছু সার্ভিস দিচ্ছে না, কিন্তু আমরা দিব। দেখেন, কোনো পৃথিবীতে ব্যবসার অভাব নাই, কিন্তু দেখবেন যে একটা বিজনেস স্টার্ট হলে এইটা আশেপাশে অনেক বিজনেসই স্টার্ট হয়ে যায়। ধরেন আপনি যখন সর্বপ্রথম উবার আসলো, উবারের পর কি আসলো, পাঠাও চলে আসলো, তারপর সহজ চলে আসলো, তারপর উঠাও চলে আসলো, এরকমও নাকি শুনেছি। তারপর আপনি দেখেন ফুড পান্ডা যখন চলে আসলো, তখন ফুডি চলে আসলো, তাই না? তো এরকমভাবে পাঠাও ফুড চলে আসলো, দেখবেন যে কোনো ব্যবসায় কিন্তু একটা সিঙ্গেল পয়েন্টে থাকে না, এটা কপিকাট হয়ে যায়। তো আলটিমেটলি কী করতে হয়, সারভাইভ করতে হয়। সো আপনি একদম ব্যতিক্রম কোনো কিছু চিন্তা করে ব্যবসা করতে পারবেন না আসলে। সো আপনাকে ব্যবসা করতে হবে এক্সিস্টিং যেগুলা ব্যবসা আছে সেখান থেকে ইউনিক ওয়েতে আসলে আসতে হবে, যে সমস্যা কোথায় হচ্ছে এবং এইখান থেকে অপরচুনিটি কী আসতেছে সেইগুলো নিয়ে ভেবে নতুন কিছু নিয়ে, মানে নতুন একটা টেকনিক্সে কাজ করতে হবে। দেন হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমরা কি করি, আমরা একটা প্রোডাক্ট সেল করি, দেখেন কপি রাইটিং থেকে কোথায় ঢুকে গেলাম। আসলে ডিজিটাল মার্কেটিংয়ে এরকমই, অনেক বেশি কথা বলা লাগে, অনেক কিছু বোঝানো লাগে। যেমন ডিজাইন বা গ্রাফিক ডিজাইন এইসব কোর্সে হয় কি, একটা ডিজাইন আপনাকে দিয়ে দিব, আপনি 4-5 ঘন্টা লাগায় করলেন, দেন হোমওয়ার্ক দিলেন, সাবমিট করলেন, আমি বললাম ঠিক আছে ভালো হয়েছে। বাট ডিজিটাল মার্কেটিংটা ইটস অল অ্যাবাউট রিসার্চ অ্যান্ড মানে চেঞ্জিং ইউর পার্সপেক্টিভ বা অবজারভেশন, যেটাই বলেন না কেন, যে আপনি এতদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল ওয়েবসাইটকে দেখতেন একভাবে, এখন দেখবেন অন্যভাবে। এই অন্যভাবে ভাবা শেখানোর দায়িত্বটাই হচ্ছে বেসিক্যালি আমার। এবং আপনি যে এই অন্যভাবে দেখছেন, আপনি যে এখান থেকে একটা স্কিল ডেভেলপ করছেন এবং এইটাকে সেল কিভাবে করবেন, সেটা 2 টাকার বিনিময়ে হোক আর 2 লক্ষ টাকার বিনিময়ে হোক, সেটা দায়িত্ব থাকবে আমার। আচ্ছা, এরপর একটু নিচে যাই। আচ্ছা, এই ইমেজটা সবাই দেখছেন, দেখেন ফার্স্ট ইমেজে কি আছে, আমাকে যে কেউ একজন বলেন, ফরিদুল ইসলাম ভাই একটু বলেন যে ফার্স্ট ইমেজে কি দেখতে পাচ্ছেন। ভাই আছেন আপনি? আচ্ছা, মহিব ভাই আছেন?
জি আছে। আচ্ছা, ফার্স্ট ইমেজে কি দেখানো যাচ্ছে? এটা যে একজন মানুষ ঘুমাচ্ছে। এটা তো সেকেন্ড ইমেজ, হ্যাঁ ঘুমাচ্ছে। আর এই যে এই ফার্স্ট ইমেজটা, বাম পাশের ইমেজটাতে কি দেখতে পাচ্ছেন? ইন্টেরিয়র ডিজাইন মনে হচ্ছে। রাইট। তার মানে দেখেন, অ্যাজ এ র্যান্ডম অডিয়েন্স আপনি কি অ্যান্সার দিলেন? ডান পাশের ইমেজে ঘুমাচ্ছে, আরামের একটা শান্তির ঘুম দিচ্ছে, আর বাম পাশের ইমেজটা হচ্ছে একটা ইন্টেরিয়র ডিজাইন, তাই না? তো এখন আমি যদি বলি, এই যে ছবিটা ছিল একটা প্রমোশনের অ্যাড, ধরেন দুইটা অ্যাড। এখন যেই কোম্পানি থেকে অ্যাডটা ছাড়া হয়েছে সেই কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ম্যাট্রেস। এখন ম্যাট্রেস হচ্ছে আপনার প্রোডাক্ট। এখন এই ম্যাট্রেসের সাথে কোন ইমেজটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি যাচ্ছে, রেলেভেন্ট মনে হচ্ছে, বলেন তো? শান্তিতে ঘুমানোর রাইট, এটা মনে হচ্ছে। এক্স্যাক্টলি। সো ম্যাট্রিক্সের সাথে আমার ইমেজটা যাচ্ছে, এই যে লোকটা শান্তিতে ঘুমাচ্ছে এইটা। তার মানে আমার প্রোডাক্টের সাথে, আমার ক্যাপশনের সাথে আমার ছবিটার সামঞ্জস্যতা রয়েছে। আর ফার্স্ট যে ইমেজটা দেখতেছেন, এখান থেকে কিন্তু ইমেজটা কনফিউজিং। প্রথম দৃষ্টি থেকেই মানুষ ভাববে যে ঠিক আছে, রুমটা অনেক সুন্দর, লিভিং রুম, এখানে চেয়ার আছে, প্রোডাক্ট কিন্তু এখানে অনেক আছে। সো আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না যে আসলে ভাই তুমি বেচবা কি, হ্যাঁ তুমি কি সেল করবা। তুমি কি বেড সেল করবা, তুমি কি ডিজাইন সেল করবা, নাকি ল্যাম্পশেড সেল করবা, নাকি ওয়ালমেট সেল করবা, কি সেল করবা? সো এরকম ইরিলেভেন্ট ইমেজ বা ডিজাইন বা মানে লেখালেখি করা যাবে না, আমাকে রেলেভেন্সির মধ্যে থাকতে হবে। দেখবেন ডিজাইন ফেসবুকে বুস্টিং অনেকেই করে, এক একজনের অ্যাডে, এক একজনের প্রমোশনে, ক্যাম্পেইনে এক এক রকমের রেসপন্স আসে। কেউ হয়তো বা ডেলি 100-150 মনে করেন ক্লায়েন্টস পাচ্ছে, সেখান থেকে প্রায় লাখ টাকার মতো সেল জেনারেট করে ফেলছে। কেউ হয়তো বা 10,000 টাকাও সেল জেনারেট করতে পারছে না, উল্টা আরও পার ডে 10,000 টাকার বুস্টিং তার করা লাগতেছে। সো এখানেই হচ্ছে ব্যাপারগুলো আসতেছে। টি শেপ মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হবে। যেমন এখানে দেখেন এসইও আছে, এসএমএম আছে, কন্টেন্ট আছে, ওয়েবসাইট আছে, অ্যাড আছে, ডিজাইন আছে। আর এখানে নিচে দেখেন অনেকগুলো বক্স আছে, এখানে ডেপথ লেখা। এটা কিন্তু একটা টি শেপ, তাই না? তার মানে উপরে যে বক্সগুলোতে বেসিক্যালি কি বোঝানো হচ্ছে যে উপরের বক্সগুলোতে যেসব লেখা আছে এগুলো কিন্তু আমরা পুরো কোর্সে শিখতে যাচ্ছি। এবং পুরো কোর্সে তো আমরা শিখলাম, কিন্তু এক্সপার্ট, ওই যেটা আমি প্রথমে বলছিলাম যে আপনাকে এক্সপার্ট হতে হবে হয়তো বা 4-5টা স্কিলে বা 2-3টে স্কিলসে। সো ধরেন আমি কন্টেন্টটা, আমার পুরো কোর্সের মধ্যে কন্টেন্টটা আমার ভালো লাগলো, আমার মনে হলো যে ঠিক আছে, না আমার মধ্যে এই গুণটা আছে এবং আমার কন্টেন্টটা ভালো লাগতেছে, আমি এটাতে ভালো পারবো। বা আপনার মনে হলো আমি ডিজাইনে ভালো পারবো, তাহলে আপনি একদম কন্টেন্টেরই ডেপথে যান, আপনি একদম ডিজাইনেরই ডেপথে যান। সো এইটি সে মার্কেটিং স্ট্র্যাটেজিটা নিজেদের মধ্যে রাখতে হবে। কিন্তু ধরেন অমুকে এসইও করে 3 লাখ টাকা ইনকাম করছে, দেখুন ভিডিও সহ, এভাবে ইউটিউবে দেখে আপনি এসইও শিখতে আসলেন, ব্যাপারটা কিন্তু এরকম যেন না হয়। গাইডেন্সের মধ্যে থাকা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা, বা আপনাদের জন্য একদম স্ট্রিক্টলি একটা ইনস্ট্রাকশন যে মিসগাইড হবেন না। অমুকে কি করতেছে, অমুকে কিভাবে টাকা কামাইছে, আমাকে ওই উপায় করতে হবে এমন না। আল্লাহ তাআলা হয়তো বা আপনার জন্য বেটার একটা অপশন রাখতে পারে। সো এটা একটু ভরসা করে আগাতে হবে। এরপর হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট। দেখেন, কন্টেন্ট ক্যান বি এনিথিং। আমরা কন্টেন্ট অনেক নাম শুনছি। কন্টেন্ট বলতে আমরা অনেকে ফোন কি বলে, কন্টেন্ট বলতে আমরা অনেকে কি বুঝি, আমরা অনেকে বুঝি, আচ্ছা ইয়েতে 15 মিনিটস আছে। কন্টেন্ট বলতে আমরা অনেকে ছবি বুঝি, আমরা ভিডিও বুঝি, আমরা অনেকে লেখা বুঝি। কিন্তু কন্টেন্ট ক্যান বি এনিথিং। কন্টেন্ট একটা সিঙ্গেল ইমেজ হতে পারে, একটা সিঙ্গেল ভিডিও হতে পারে, মাল্টিপল ইমেজ, মাল্টিপল ভিডিও হতে পারে। সো কন্টেন্ট ডেভেলপ করা শিখতে হবে, এটাও আমাদের কোর্সে আছে। বাই দ্য ওয়ে, আমি যা যা পড়াচ্ছি এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ক্লাস আছে, হ্যাঁ। সো কনফিউশনের কোনো কারণ নেই। মিনিংফুল এবং এঙ্গেজিং কন্টেন্ট বানাতে হবে। যেমন মিনিংফুল বলতে আমি এরকমই বোঝাচ্ছি যে যেন জিনিসটার একটা মিনিং থাকে, কাস্টমার যেন বুঝতে পারে আচ্ছা প্রোডাক্টটা এইটা, কথা প্রোডাক্টের ব্যাপার, প্রোডাক্টের এই ব্যবহার, বা আমি এই প্রোডাক্টটা দেখে হয়তো বা এই জন্যই কিনবো কারণ আমারও আরামের এই ঘুমটা লাগবে, এই জন্য এটাও আমার প্ল্যানিংয়ের সাথে ম্যাচ হয়েছে, সো আমি এই কোম্পানি থেকে প্রোডাক্টটা কিনবো। সো এরকম একটা মানে ক্লায়েন্টসের সাথে পার্সপেক্টিভের একটা ম্যাচ হওয়ার একটা বিষয় থাকতে হবে।
কাস্টমার অ্যাট্রাকশন থাকতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যাজ অলওয়েজ। আমরা সবসময় যেটা করি যে ধরেন আপনার একটা কোম্পানি চালাচ্ছেন, এখানে ক্লোদিং ব্র্যান্ড লঞ্চ করেছেন, আপনি হয়তো বা এক মাসে 100টা প্রোডাক্ট সেল করছেন 100টা ক্লায়েন্টের সাথে। আমরা কি করি, ওই 100টা যে প্রোডাক্ট সেল করলাম সেটা আমরা ভুলে যাই, সেটা আমরা ফেলে দেই। তো আমরা কি করি, নতুন আবার 100টা ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা আবার নতুন করে অ্যাড রান করি, টাকা খরচ করি। কিন্তু হোয়ারেস আমি যদি বিগত বা প্রিভিয়াস যেই 100টা ক্লায়েন্টস আছে ওদেরকে যদি আমি আফটার সেল সার্ভিসটাও দেই কিছু টুলসের মাধ্যমে, কিছু ওয়েস অ্যান্ড টেকনিক্সের মাধ্যমে, এবং সেখান থেকেও কিন্তু অলমোস্ট 50 আবার পারচেস করানো পসিবল। সো এখান থেকে কিন্তু কোম্পানির বলেন বা নিজের ব্যবসার বলেন ভালো একটা অ্যামাউন্ট চলে আসতেছে। সো কাস্টমার স্যাটিসফ্যাকশন এরকম প্রফেশনাল ওয়েজগুলো আমরা এই কোর্সে শেখাবো। প্রমোশনাল টেকনিক্স এটা আমার অলরেডি বলা হয়ে গিয়েছে, ওই যে ফেসবুকে অ্যাড রান যেটা বলছিলাম। সো এখানে বলছে হচ্ছে গোল থাকতে হবে, যেটা বলছিলাম যে আপনি কি লাইক কমেন্ট চাচ্ছেন আপনার এই পোস্ট থেকে, নাকি মেসেজ চাচ্ছেন, নাকি কল চাচ্ছেন, নাকি কী চাচ্ছেন আসলে আপনার। এরপর জানতে হবে নোয়িং ইয়োর অডিয়েন্স। আপনি আপনার অডিয়েন্সই চিনলেন না, বুঝলেন না। আপনি সেল করবেন ধরেন গিটার, আপনি হয়তোবা টার্গেট করছেন কি 45 বছর বা 40 বছর বা 50 বছর মানুষকে আর কি। এখন 45 বছরের একটা লোক কি গিটার শিখতে চাবে? অবশ্যই চাবে না। সো আপনাকে ইয়াং স্টারকে টার্গেট করতে হবে। সো এরকমভাবে আপনার অ্যাকিউরেট এবং একদম কি বলে পারফেক্ট অডিয়েন্স যারা হবে এদেরকে নিয়ে ভাবতে হবে, এদেরকে জানতে হবে। আপনি যদি আপনার ব্যবসার অডিয়েন্সই না চিনতে পারেন আপনি ব্যবসা কিভাবে করবেন, তাই না? সো এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। যেমন ফেসবুক বর্তমানে ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের উপরও অডিয়েন্স টার্গেট করতেছে। যেমন ধরেন আপনি আপনি অ্যাজ এ কি বলে মানে আপনি প্রায় সময় শপিং করেন, অনলাইন হোক অফলাইন হোক, আপনি অনেক ড্রেস কিনতে পছন্দ করেন। সো ফেসবুক কিন্তু আপনার সামনে ক্লোদিং ব্র্যান্ড বা অনলাইনে যারা ড্রেস বেচে তা সেসব অ্যাডই আপনার সামনে দেখাবে। আপনি ধরেন পছন্দ করেন বারবার আপনি গাড়ি চেঞ্জ করেন, আপনি খুবই বড় লোক একজন মানুষ, আপনি গাড়ি চেঞ্জ করেন, আপনি গাড়ির বিভিন্ন পার্টস নিয়ে ফেসবুকে আপলোড করেন মাঝে মাঝে, হ্যাঁ, তো গাড়ি নিয়ে কথাবার্তা বলেন। সো ফেসবুক আপনার সামনে ওই গাড়ি রিলেটেড পোস্টই আনবে। সো ফেসবুক আপনার ইন্টারেস্টটা বুঝে, আপনার বিহেভিয়ার বুঝে, আপনার পার্সোনালিটিটা বুঝে ওরা বেসিক্যালি আপনার সামনে ওই সকল পোস্ট আপনার সামনে নিয়ে আসবে। মার্কেটিং ক্যাম্পেইন তো ফাইনালি আমরা করছি। পাওয়ার অফ এসইও কি? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আমরা গুগলে তো অনেক ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোর মধ্যে আমার ওয়েবসাইটটা বা আপনার ওয়েবসাইটটা আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি, এইটা বেসিক্যালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। এখন র্যাঙ্ক কিভাবে করব আর কেন করব, করলে কি হবে, এখানে ওয়েবসাইট র্যাঙ্ক হবে, ম্যাসিভ ট্রাফিক আসবে, এঙ্গেজমেন্ট কস্ট কমবে বা বাড়বে, কিছু একটা হবে যেটা আমরা ক্লাসে শিখতে পারবো। লোকাল মার্কেট প্লেস, আচ্ছা আমরা বারবার বলছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি, যেটা আমি অলওয়েজ বলি যে এইটার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এখানে কম্পিটিটর অনেক বেশি। সো আপনার ডিমোটিভেশন আসাটাও স্বাভাবিক। ধরেন ফাইবারে গেছেন, কাজ পাচ্ছেন না, শেষ, আমি এত কষ্ট করে কোর্স শিখলাম, হলো না, কি বুঝাইলো মেন্টরে, হলো না, তো এরা মনে হয় কিছুই বুঝায় নাই। আসলে না, তারা সবই ভালোভাবেই বুঝাইছে, কিন্তু আপনি পারফেক্ট একটা গাইডলাইন পান নাই হয়তো বা। সো লোকাল মার্কেট প্লেস থেকে আসলে কাজের সন্ধানটা আগে করতে হবে। এবং লোকাল মার্কেট প্লেসের মধ্যে লিঙ্কডইন আছে, লিঙ্কডইন থেকে প্রচুর কাজ পাওয়া যায়, ফেসবুকের জব ভ্যাকেন্সি আছে, এবং আপনার পছন্দ লাগা ওয়েবসাইটের মানে পছন্দ লাগা কোম্পানির ওয়েবসাইট থাকবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে, সেগুলোর সাথে কানেক্টেড থাকা, ওইখান থেকে দেখবেন বারবার জব পোস্ট করছে। দেন হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আমরা সবার লাস্টে বুঝাই। আপওয়ার্ক ফাইবার, কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রফেশনাল গিগ তৈরি করবেন, প্রপোজাল লেটার কীভাবে দিবেন, আপনি গিগ বানাচ্ছেন বাট সেটা র্যাঙ্ক হচ্ছে না, সেটাকে এসইও কীভাবে করবেন আপনারা হচ্ছে সেটা শিখতে পারছেন। দেন হচ্ছে প্রফেশনাল সিভি, যেটা আমি বলছিলাম যে অ্যাট্রাক্টিভ টেমপ্লেট ডিজাইন কেমনে করবেন, সাইজ ফরম্যাটিং কেমনে করবেন, রেলেভেন্ট ইনফরমেশন কীভাবে দিবেন, লিস্টিং কীভাবে করবেন, পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে বানাবেন সেটা তো শেখাবো না, বাট পোর্টফোলিও ওয়েবসাইটের উপকারিতাটা কী সেটা শেখানো হবে, এবং কভার লেটারটা কীভাবে দিবেন। সো এই ছিল আজকে ওয়ার্কশপের মূল আলোচনা। এখন আপনারা আমাকে বলেন যে সব কিছু বুঝতে পারছেন কি না, বা কারো কোনো কিছু জানার আছে কি না। বুঝতে পেরেছি স্যার।
বাকি সবাইকে বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা। আহ, আর তো কোনো কোশ্চেন পাচ্ছি না। সো স্যার কি আছেন? সামির স্যার কি আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। তো স্যার আমার তো সেশনটা শেষ, এখন আপনি বলুন। ওকে। মানে অসংখ্য ধন্যবাদ স্যার এই ব্যস্ত সময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি কি বলে মানে ধন্যবাদ বলবো বুঝতেছি না। তবে আশা করতেছি আপনাদের মানে যত যা কোশ্চেন ছিল বা যত যা মানে কিউরিসিটি ছিল সবগুলোই আশা করি ক্লিয়ার হতে পেরেছে। আর আমরা যতটুকু জানি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম সম্পর্কে এইটা প্রতিনিয়ত কিন্তু আপডেট হয়। আমি যেটা আগেও বলছি আবারও বলছি যে এটার সাথে যদি আপনি রেগুলার আপডেটেড না থাকেন তাহলে কিন্তু অনেক কিছুই ইউটিলাইজ করতে পারছেন না। তার সাথে সাথে সেম থিং অ্যাজ আমাদের স্কিলস গুলো সেটা যে প্ল্যাটফর্মেরই হোক না কেন, যে সেক্টরেরই হোক না কেন, এক দুইটা বা তিন চারটা বা একটা স্কিলসই হোক না কেন নিজের, সেটা নিয়ে সবসময় আমরা ফোকাসে থাকবো। কারণ প্রফেশন ইজ এ প্রফেশন, সবসময় এটা ম্যাটার করে অ্যান্ড এটা নিয়ে থাকতে হবে, মাস্ট বি। সো আশা করি সবারই আজকের ক্লাসটি বা আজকের এই সেমিনারটি ভালো লেগেছে অ্যান্ড আমরা অনেক কিছুই জানতে পেরেছি যেটা আমাদের অনেকেরই অজানা হয়তো ছিল। আর আমরা শুধু জানবো না, আমরা এটাকে ইউটিলাইজ করব, আমরা এটাকে কাজে লাগাবো, বিভিন্ন প্রকারে আমাদের নিজেদের উপরে কাজে লাগাবো। এবং এই কাজে লাগানোর জন্য যদি কোথাও কেউ আটকে যায় বা কোনো গাইডেন্সের দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবো। এবং পরবর্তী ক্লাসের যে আপডেটটা আমরা পরবর্তী ক্লাসে এর থেকে আরো মানে ম্যাক্সিমাম লেভেলের কিছু নিয়ে আসার চেষ্টা করব। অ্যান্ড আমরা নেক্সট ক্লাসে আমাদের নাদিম স্যারকেই পাচ্ছি এবং সাথে আমিও থাকছি। অ্যান্ড আমাদের টপিকটা একটু ডিফারেন্ট হবে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে। সো আশা করি যে আমাদের নেক্সট ক্লাসটা খুবই ভালোভাবে যাবে অ্যান্ড আমাদের এর পরে যে শেষের দিকে যে লাস্ট এন্ডিং ক্লাসটা সেটা আমরা সম্পন্ন করে আমরা আমাদের এই প্রি ওয়ার্কশপটার সমাপ্তি দিব। অ্যান্ড এরপরে আপনাদের যা যা কনফিউশন বা যা যা প্রয়োজন হবে বা যা যা গাইডেন্স দরকার হবে সেটা আমরা প্রোভাইড করব। যে কোনো সময় বা যে কোনো দিনে আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন। তো আশা করছি যে আমরা পরবর্তী ক্লাসটাতে খুব ভালোভাবে অ্যাটেন্ড থাকবো। পরবর্তী যে আমাদের ভিডিও রেকর্ড গুলো আছে যারা দেখেননি এর আগের গুলো বা বর্তমান গুলো বা ইন ফিউচারে যারা এখানে জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে যারা দেখেননি ক্লাসগুলো মিস করেছেন বিভিন্ন কারণবশত তারা কিন্তু ক্লাস রেকর্ডের ভিডিওগুলো দেখে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে যোগাযোগ করলে তো আমাদের হেল্পলাইন পাচ্ছেনই। তো আজকে আমি আমাদের ক্লাসটাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে